আমরা এই মুহূর্তে আছি মঙ্গলকোট ও কৈশোর শান্তিরক্ষী বাহিনীর পরিচালনায় এক সঙ্গীত সন্ধ্যা, অসাধারণ পরিবেশ, একটা ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, গানে গানে বন্ধুত্ব হয়েছে সকলের সাথে। আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে এত সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে শুধু ক্যামেরা, চারিদিকে শুধু অ্যাকশন। এরা জোরে হাত তালিকে সবাই একসাথে। এটা মঙ্গলকোটের সোলার শিল্পীরা বানিয়েছে, এটা বিরাট বড় একটা ব্যাপার। কাঞ্চনদার আমি একই সঙ্গে বিধানসভায় একই বেঞ্চে বসি, সেই জন্য কাঞ্চনদাকে আমাকে বলেছিল যে তোমার মঙ্গলকোটে একটা প্রোগ্রাম করব। আমি আইসি সাহেবকে বলেছিলাম যে উনি প্রোগ্রাম করতে চাইছেন। আইসি সাহেব আজকের এই প্রোগ্রামটা যে বাস্তব রূপ দিয়েছে তার জন্য ওনাকে ধন্যবাদ, এবং আমাদের মঙ্গলকোটবাসী হিসেবে আমাদের কাঞ্চনদা যে আমাদের মধ্যে হাজির হয়েছে তার জন্য কাঞ্চনদাকে অশেষ ধন্যবাদ। এইবার আমার একটা দায় থেকে যায়, সেটা হলো আমি মঙ্গলকোটে আগে একবার এসেছিলাম, কিন্তু বিধায়ক হিসেবে প্রথমবার এলাম। এবং অপূর্ববাবুকে বলার একটাই কথা আছে, উনি অপূর্ব মানুষ। ওনাকে দেখলেই মনে হয় অপূর্ব ভালো একজন মানুষ। বিধায়ক সাহেব নেমে চলে গেলেন, বিধায়ক কাঞ্চন মল্লিকের গল্প শেষ। এইবার বিধায়কের কোর্ট থেকে বেরোচ্ছে অভিনেতা কাঞ্চন মল্লিক। ভালো আছেন তো? আরেকবার জোরে ওদিক থেকে ভালো আছেন তো? সাবাস। এইবার গলাটা ঠিক আছে না? এইটা অভিনেতা কাঞ্চন মল্লিকের গলা। আর আগে যেটা কথা বলছিল সে তো বিধায়ক কাঞ্চন মল্লিক। এইবার অভিনেতা কাঞ্চন মল্লিক জিজ্ঞেস করছে, আপনারা যখন ভালো আছেন তখন আমিও ভালো আছি। জিজ্ঞেস করবেন কেন? তাহলে বলছি ঠান্ডা পড়ে যাচ্ছে তাই। কেননা এই শীতকাল এমন একটা কাল যেই সময় এই রোগা চেয়ারের ওপর 4-5 পিস মাল আমি চাপাতে পারি, তখন এই রোগা চেয়ারাটাকে চারানা মোটা মোটা লাগে। মা কালী দিবি বলছি লাগে। এখন তো নাকি অনেকে বলেন আমার এমনি এমনিই লেগেছে। কোথায় লেগেছে আমি জানি না, বাট লোকেরা বলেন নাকি এই গায়ে লেগেছে আমার। আগে যেরকম ছিল এখন আছে না, একটু লেগেছে। সত্যি করে বলুন তো, এই আলো, এই চোখে জয় বাংলা আলোটা নেবো, ওদিকে আলোটা দাও। এই আলো নেবো না, ওদিকে দাও না আলোটা। বলছি আমার কি সত্যি গায়ে লেগেছে আপনাদের? হ্যাঁ, একটা কাগজে লিখে সই করে দিন তো, বাড়ি গিয়ে দেখাবো, বন্ধু বান্ধবদের বলবো। আর এটা যেটা দেখছেন ওটা চর্বি লাগেনি, গ্যাস লেগেছে, গ্যাস। একটাই কথা বলবো জানেন, এই ছোটবেলা থেকে এক কথা, ছেলে রোগা, ছেলে রোগা, ছেলেকে উচ্চিংড়ের মতো দেখতে, খ্যাংড়াকাঠির মতো দেখতে, এ শুনে শুনে না আমার কান পচে গেছে। আমি ছোটবেলা থেকে এক জিনিস, মা পর্যন্ত বিরক্ত ছিল। আর মা সত্যি খুব কষ্ট পেত, এক দুঃখ বলে ছেলে কেন মোটা হলো না, ছেলে কেন মোটা হলো না। আমি মাকে বলেছি, মা সবার ছেলে মোটা হয় না মা, আর যার 9 হয় না তার 90ও হয় না। আমার চেহারাটা অনেকটা অ্যাম্বাসেডার গাড়ির মতো, 50 বছর ধরে এক মডেল চলে আসছে। আর আমি মাকে বলেছি, মা সব মায়েরই ইচ্ছে করে ছেলের চেহারা হবে সালমান খান, মুখ হবে ঋত্বিক রোশন, হয় কখনো? কিন্তু কি করব বলুন, যখন গরমকালে বেরোই এই চেহারার ওপর যখন এক পিস এই গেঞ্জি পরে বেরোই, টি শার্ট, ঠিক যেন মনে হয় টি শার্ট হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। মায়ের মন খারাপ হয়ে যায়। মা তখন পাশের বাড়ির বৌদিকে বলতো, বৌদি দেখুন ছেলেটা যাচ্ছে, দেখুন কি খারাপ চেহারা হয়ে গেছে, দেখুন মুখটা দেখুন, মুখ তো নয় যেন চোষা পাটালি। আর যেই শীতকাল পড়তো এই চেয়ারের ওপর 3-4 পিস পরে বেরোতাম, যখন আমার চারানা মোটা মোটা লাগতো মায়ের মনটা হ্যাপি হয়ে যেত। ওখানে চিৎকার করলেও যাবো না রে, অনেকবার গেছি, চুপ করে দাঁড়া। বলছি তখন যখন আমার মোটা মোটা লাগতো মা তখন হ্যাপি হয়ে কিন্তু পাশের বাড়ির বৌদিকে বলতো, বলে দেখুন আমার ছেড়ে যাচ্ছে, দেখুন চেহারা হয়েছে দেখেছেন, আহা চেহারা তো নয় যেন নাড়ু গোপাল। কিন্তু কি করব বলুন, এই যা চেহারা, যতই খেয়েছি যাই খেয়েছি কোনোটাই গায়ে লাগেনি। থাকবো না, নেমে যাবো রে। কি বলছিস, কি বলছিস বল? এদিকে ওপর, হ্যাঁ যাবো যাবো, তোর বাড়ি যাবো, দাঁড়িয়ে যাবো, বাড়ি যাবো, ওদিকটা যাবো রে বাবা। কি করবো বল, এখানে বক্স রেখে দিয়েছে, এখানে আমি কি করতে পারি বল?
এখানে বাক্সর জন্য অসুবিধা হচ্ছে? এইখানে এসে দাঁড়ালে ওখানের লোকেরা তো চুমু খেয়ে মেরে দেবে রে। ভালোবাসার চাপে মরে যাবো। আসছি বাবা, আসছি। তবে জানেন, এই চেহারার জন্য আমি দুঃখ পাই না। আমি মাকেও দোষ দিই না, বাবাকেও দোষ দিই না, নিজেকেও দোষ দিই না। এই চেহারার জন্য যদি কেউ দায়ী থাকে সে হলো ভগবান। আমি শিওর স্বর্গে যখন ভগবান আমায় তৈরি করছিলেন, মুড হেভি খারাপ ছিল। ছিলই। ভগবানের সেক্রেটারি হয়তো বলেছিলেন, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার। স্যার কাটমা বানিয়েছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার, একে মানুষের বাচ্চা না টিকটিকির বাচ্চা মতো লাগছে স্যার, চেক করে নিন স্যার। কি করবো, ভগবানের মুড খারাপ। বলে চল চল চল, যা হয়েছে হয়েছে, চল ডেলিভারি করতে, ডেলিভারি করতে, ডেলিভারি করতে। আমি এখনো ভগবানকে বলি, বাহ ভগবান বাহ, আমাকে বানানোর সময় মাটি পাওয়া গেল না। তা ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে? দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সব ওদের দিয়ে দিলে, আমায় কিচ্ছু দিলে না। একটা গোটা হ্যান্ডিক্যাপ মাল পাঠিয়ে দিলে, একটু চেক করলে না। কি বলবো, দেখুন একটা নাক, এটা নাক ঠিক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে দোলা খাচ্ছে। একটা কোমর দিয়েছে 28 সাইজ, আর তো আমরা মরার বয়স হয়ে গেল, এবার বলছে গায়ে লেগেছে, হাফ ইঞ্চি বাড়েনি। কি সুন্দর দুটো কান ছিল, ভাবতে পারবেন না। দুটো অঙ্কের মাস্টার পেছনে লাগিয়ে দিল। ও বলে রাখা ভালো, ছোটবেলা থেকেই না আমি অঙ্কে বিরাট খারাপ। আমার বাবা বলেছিলেন, কাঞ্চন মাধ্যমিকে যদি অঙ্কে 40 পাও, প্যান্ডেল বেঁধে লোক খাওয়াবো। ভয় নেই, আমি বাবাকে সে পয়সা খরচা করতে দিইনি। আর কি খারাপ খারাপ অঙ্ক আমার মাথায় ঢুকতো না। একটা চৌবাচ্চা, তাতে নাকি ফুটো, সেইখান দিয়ে নাকি জল বেরিয়ে যাচ্ছে। তা আমি কি করবো? আমি স্যারকে বললাম, স্যার দেখুন এ তো আমার বাড়ির বাবা চৌবাচ্চা নয় স্যার। স্যার একটা রাজমিস্ত্রি রাখুন, সিমেন্ট মারুন, ফুটো বন্ধ করে দিন, দেখবেন জল বন্ধ হয়ে গেছে। ব্যাস, শুনলো না, কান ধরে মুজড়ে দিল। আর একটা কি অঙ্ক, সে নাকি হাওড়া থেকে বর্ধমানে একটা ট্রেন আসছে, সে নাকি লেট করছে। তা আমি কি ট্রেনের অফিসে চাকরি করছি, আমি কি করে জানবো লেট করছি কেন? একটা ছিল তৈলাক্ত বাসের ওপর নাকি একটি বাঁদর উঠিতেছে, আবার হরকাইয়া নাবিতেছে। আমি বললাম, স্যার অবলা জীব, ও বুক ফুক ছড়ে যাবে, ওকে নামিয়ে দিন স্যার। শুনলো না, কান ধরে মুজড়ে মোজরাতে মোজরাতে অবস্থা করেছে দেখুন। একটা কান আমেদাবাদ, একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। এটা কান মনে হয় যেন চামড়ার ডিশ অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হিসেব করে দেখেছি, সবাই আমায় যতই রোগা বলুক, এই চেহারায় আমি যা সুবিধে পাই, মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে দেখুন, মে জুন মাস, গরমকাল, দুপুরবেলা একটা মোটা মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের দেখুন কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল, গললো না, বাঁ দিক গলাতে গেল, গললো না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড় ভাড়, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, আমি জয় বাবা স্পাইডারম্যান বলে জানলার রড ধরে ঝুলে পড়লাম। তারপর পাদানিতে পা দিলাম, তারপর দেখি দাদা দেখি দাদা দেখি দাদা বলে হোড়কে ভেতরে ঢুকে গেলাম, অসুবিধা হলো না। আপনাদের আশীর্বাদে এই চেহারা, মানে বর্ষাকালেও কোনো অসুবিধা হতো না। বৃষ্টি পড়তো, ছাতা লাগতো না, ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না। ডাক্তারের খরচা কমে গেছিল, ডাক্তারের কাছে গেলে এক্সরে করতে হতো না। ডাক্তারবাবু টেনে এক্সরে ঘরে নিয়ে যেতে একটা 25 পয়েন্টের ডুম জ্বালিয়ে দিত, খালি গায়ে সামনে দাঁড়িয়ে পড়তাম, এপার ওপার পরিষ্কার দেখা যেত। কিন্তু সত্যি বিশ্বাস করুন, যখন আজ থেকে ঠিক 26 বছর আগে ক্যামেরার সামনে এসে দাঁড়ালাম, তখন ভেবেছিলাম যে না, আমাকে আর কেউ এইসব কথা বলবে না, চেহারা তুলে কথা বলবে না। কিন্তু আমার কপাল খারাপ, এই একটি অনুষ্ঠান করি আমি, জানেন জি বাংলায় দেখায়, তার নাম দিদি নাম্বার 1। সেইখানে সেই দিদি মানে রচনা ব্যানার্জি তখন হিরোইন, আমি তখন একসঙ্গে পাঠ করছি একটা ছবিতে। সেদিন উনি রয়েছেন আর আমি রয়েছি। উনি আমায় ডেকে জিজ্ঞেস করলেন, এই কাঞ্চন তোমার চেহারার গোপন রহস্য কি? আমার আমার তো কোনো রহস্য নেই দিদি। বলে বুঝতে পেরেছি, তুমি খুব জিম করো না। আমি জিমের ধারে পারে গেলে আমাকে ভেজা বাটাম দিয়ে মারবে বলেছি, কি জিম করব?
বললো বুঝতে পেরেছি, তুমি খুব ডায়েট করো। আমি ডায়েট বললাম না দিদি, আপনার মতোই করলার রস আর ওই শশা খেয়ে বেঁচে থাকতে পারবো না। বললাম বিশ্বাস করুন দিদি, আমি দুবার রক্তদান শিবিরে গেছিলাম রক্ত দিতে, দুবারই বাতিল করে ছেড়ে দিয়েছে। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তার হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেঁধে করেই লাফিয়ে উঠলো, বলে মাটাকে তুলে দে তুলে দে তুলে দে, এই প্রেসার প্রেসার খুঁজে পাচ্ছি না, উল্টে একেই রক্ত দিতে হবে, তুলে দে। রক্ত তো দেওয়াই হলো না। ওই রক্তদান শিবিরে আপেল কলা ডিম সেদ্ধ দিচ্ছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। বললাম, বিশ্বাস করলো না। আবার বলছে তোমার চেহারার গোপন রহস্য কি? মাথা গরম হয়ে গেল। বললাম শুনবেন আমার চেহারার গোপন রহস্য কি? তাহলে শুনুন, আমার চেহারার গোপন রহস্য হলো আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কোনো সঞ্চয় করি না। মালটা অনেকটা পাইপ লাইনের মতো, ঢোকার জায়গা আছে বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো আলমারি নেই। বিশ্বাস করলো না, মুখ দেখিয়ে চলে গেল। তাতে আমি কি করতে পারি বলুন? এই চেহারার জন্য স্বাস্থ্য তো জুটলই না, আর একটা জিনিসও তখন জোটেনি, সেটা গার্লফ্রেন্ড। একটা জুটেছিল অনেক কষ্ট করে। পুজোর সময় বেরিয়েছি, বেরিয়ে বললাম পাশাপাশি হাঁটছো, হাতটা একটু ধরো না। উত্তর এলো, জুতোর বাড়ি মেনে বুক ছেড়ে দিতে হত। তাহলে ওভাবে বলছো কেন? হয়তো পাশের পাড়ার টেপিকে বলিনি, তোমায় বলেছি একটু হাতটা ধরো না। কি মনে হলো মালক্ষী আমার হাত ধরলো। আমি আবার বললাম, আগো হাত ধরে হাঁটছো কিরম লাগছে তা তো বললে না। বলো সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো? আমি বলো না বলো না, হাত ধরে কিরম লাগছে একটু বলো। বলো বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? বলো তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাইরি। আমার হাত বাসের রড। বুঝলাম প্রেম ফ্রেম ভেন্টিলেটার দিয়ে চলে গেছে। অন্যভাবে নেবেন না, চোখটা একটু অন্যদিকে ঘোরালাম, অন্যভাবে নেবেন না। আমার ফ্ল্যাটের বারান্দা, তার ঠিক উল্টো দিকের বারান্দা। ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আমিও চা খাই, উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে উনিও চা খান। চোকাচুকি হয় কিন্তু কথা হয় না। অন্যজন, সে এক বৌদি। একদিন বাড়িতে কেউ নেই, আমি চা খাচ্ছি, উল্টো দিকে বৌদি। চোকাচুকি হওয়াতেই মনে হলো বৌদি কিরকম আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছেন আর ইশারা করছেন। আমি বললাম আমার শিওর চোখে নেবা টেবা হয়েছে, ভুলভাল দেখছি। তাকিয়ে দেখি না, সত্যি বৌদি আমার দিকে তাকিয়ে চোখ পিটপিট করছেন, ইশারা করছেন। চা খাওয়া মাথায় উঠলো, চায়ের কাপ রেখে নিজের ফ্ল্যাটের বারান্দা দিয়ে তত্তর করে নেমে গেলাম। বৌদির ফ্ল্যাটের সিঁড়িতে তত্তর করে উঠে গেলাম। বৌদির বারান্দার সামনে, একদম দরজার সামনে গিয়ে টিং টং। বৌদি দরজা খুলে দিলেন। বৌদি বললেন কি হলো, ভেতরে আসুন। ঝপাং করে ভেতরে ঢুকে গেলাম। বৌদি আবার বললেন কি হলো, বসুন। ঝপাং করে বসে পড়লাম। বৌদি আবার জিজ্ঞেস করলেন কি, চা খাবেন তো? আরে হ্যাঁ খাবো। বৌদি আবার বললেন কি চা খাবেন, দুধ চা না লিকার চা? যা চা দেবেন তাই খাবো। দুধ চা দিলে দুধ চা খাবো, লিকার চা দিলে লিকার চা খাবো। কিছু না থাকে তো শুকনো চা পাতা দিন না, চিবিয়ে বাড়ি চলে যাব, পরে গরম জল খেয়ে পেট ঝাঁকিয়ে নেবো, ভেতরে চা হয়ে যাবে। বৌদি হেসে বললেন বসুন, আমি চা নিয়ে আসছি। আর শুনুন। আরে হ্যাঁ বলুন। বললো জামাটা খুলে খালি গায়ে বসুন। আরে কি বলছেন? ভদ্রলোকের ছেলে জামা খুলে খালি গায়ে বসবো মানে? বললো যেটা বলছি সেটাই শুনুন। আমি কি করব বলুন? বৌদি চলে গেলেন, আমি জামা খুলে বসে আছি। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বাদে বৌদি পর্দা সরিয়ে ভেতরে এলেন। বৌদির হাতে ধরা বৌদির 4 বছরের ছেলেটা। বৌদি বাচ্চাটিকে এনে আমার সামনে দাঁড় করালেন। তারপর বাচ্চাটিকে বললেন দেখো বাবু দেখো, পেট ভরে ভাত না খেলে কি চেহারা হয়। লজ্জায় মনে হচ্ছিল বৌদির ছাদ থেকে লাফ মেরে মরে যাই, কিন্তু সে তো আর হলো না, কপালে ছিল না তাই। তবে হ্যাঁ, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় যখন প্রথম সিনেমা শুরু করি, আপনারাই দেখেছিলেন বলেই সেই সিনেমা হিট করেছিল। আমার মনে পড়ে সেই আমার প্রথম সিনেমার কথা, যে ছবিতে আমিও নতুন, ছবির হিরোও নতুন। শুধু একটাই মিল, ছবির হিরো কালীঘাটে থাকেন, আমিও কালীঘাটে থাকি। আর সেই সিনেমাটা আমার জীবনের প্রথম সিনেমা। সিনেমাটা যখন শুটিং হয় তখন হিরো নতুন, আমিও নতুন, আমারও গাড়ি নেই, হিরোরও গাড়ি নেই। যেহেতু এক জায়গায় থাকতাম, হিরো ট্যাক্সি ভাড়া পেত। সে যখন শুটিং শেষ করে বাড়ি ফিরতো তখন তার ট্যাক্সি করে আমি বাড়ি ফিরতাম, সে আমায় বাড়ি ফিরিয়ে দিত। পরে সিনেমাটা রিলিজ হয়, সিনেমাটা সুপার ডুপার হিট হয়।
আর আমার সেই জীবনের প্রথম সিনেমাটার নাম সাথী, আর আমার সেই পুরনো বন্ধুর নাম জিৎ। সাথী, সঙ্গী, নাটের গুরু, হিরো, পার্টনার, পর পর অনেকগুলো সিনেমা আমি জিতের সঙ্গে করি। তারপর মাঝখানে একটা গ্যাপ পড়ে, তারপর আমরা একটা সিনেমা করি অনেকদিন বাদে। সিনেমাটার নাম ছিল বচ্চন। আপনারা দেখেছেন বোধহয়, যে ছবিটার গান ছিল যতই ঘুরি ওরাও রাতে, আরে লাটাই তো আমার হাতে। ওই ছবি শুটিং করছিলাম। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে বুঝবেন। একটা সিন ছিল, আমি জিতের বাইকের পেছনে, আমাদের ভিলেন তাড়া করেছে। আমরা রাজারহাট অঞ্চলে শুটিং করছিলাম। শুটিংয়ের ফাঁকে আমি জিতকে বললাম, জিৎ তুই কোথায় ছিলিস, কোথায় চলে গেলি? আর আমি কমেডিয়ানই রয়ে গেলাম। জিৎ শুনে বলল, ভাই একটা কথা মাথায় ঢুকিয়ে নে, কমেডিয়ানদের না ভাই জুতো মারা কপাল। বললাম, তুই আমার বন্ধু হয়ে এই কথা বলছিস, কমেডিয়ানদের জুতো মারা কপাল? বললো, মিলিয়ে দেখিস, বাড়ি যা, ঠান্ডা মাথায় চিন্তা কর। বাড়ি গিয়ে যখন ঠান্ডা মাথায় চিন্তা করলাম, তখন দেখলাম না, জিৎ কিন্তু সত্যি কথাই বলেছে। মিলিয়ে দেখুন, একটা বাংলা সিনেমা, ধরুন 2 ঘন্টার সিনেমা, তাতে 5খানা গান থাকবেই থাকবে। আর এখন আমাদের বাংলা সিনেমার বাজার ভালো বলে দেখবেন গানের শুটিং দেশে হয় না, সব বিদেশে। লন্ডন, প্যারিস, হনলুলু, এইসব কি সব জায়গা আছে, ওখানে হয়। আর এই 5টা গানে দেখবেন হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। বলি, কেন রে, আমরা মানুষ নই নাকি, একবার সুযোগ দে। আর দেখবেন গান গাইতে গাইতে সে কি গড়াগড়ি খাওয়া। কখনো দেখবেন পাহাড়ে গড়াগড়ি খাচ্ছে, কখনো দেখবেন বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি, তোদের হুপিং কাশি হয় না রে? কোনো সময় তো দেখি গরম বালিতে মরুভূমির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, ওদের গায়ে ফসকাও পড়ে না। দেখবেন বাংলা সিনেমায় একটা সিন থাকবেই থাকবে, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমার 14 গোষ্ঠীতেও জানে না, কিন্তু যাচ্ছে দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারবে, তারপর তার ভেতর থেকে দেখবেন হুমড়ো চেহারা, বিরাট বড় গালে দাড়ি, চোখ কটা ভিলেন নামলো, নেবেই হিরোইনটাকে ঘপাট করে ধরলো, ছপাট করে গাড়িতে তুললো, পরের সিন মিলিয়ে নিন, ফাঁকা গুদাম ঘর, তাতে ফাঁকা পিচবোর্ডের বাক্স, আর কিচ্ছু থাকে না, শুধু ফাঁকা পিচবোর্ডের বাক্স। পরে জেনেছি কেন পিচবোর্ডের বাক্স থাকে, ওতে নাকি মারামারি করলে সুবিধা হয়, গায়ে কম লাগে। সেইখানে হিরোইন তাকে ফেললো, খ্যাটাস খ্যাট। এই খ্যাটাস খ্যাট মানে কিন্তু দরজা বন্ধ আর ছিটকিনি, এটাও বুঝতে পারলাম। কিন্তু তখন যে কেন ভিলেনের হাসি পায়, এটাও আমার 14 গোষ্ঠী রিসার্চ করে বার করতে পারিনি। দেখবেন ছোটবেলা থেকে দেখে এসছেন, এক সিন, এক ডায়লগ, আর সেই হাসি কিভাবে হাসে। এইবার কোথায় পালাবে সুন্দরী? তারপর দেখবেন হিরোইনের সেই ডায়লগ, ভগবানের তো হয়ে আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেছোচ্ছে, ঢাক। এই ঢাক মানে হলো হিরোইন যে দেওয়ালে সেটা গেছে, পালানোর পথে নেই, তবুও দেখবেন ভিলেন হাসছে। এইবার ভগবানও তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। বলে, এত হেসে কি করছিস বাবা, যা কাজ করতে এসিস তাতে করে বাড়ি চলে যা না, সময় নষ্ট করছিস কেন? ও ততক্ষণ অব্দি হাসবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রামপাদানি সাম্পাদানি দিচ্ছে। আর আমাদের কমেডিয়ানদের দেখুন, সারা ছবিতে 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, নো ডায়লগ, যেন ঝুলনের পুতুল। তারপরের 2টো সিন ডিরেক্টর বললো, নে কাঞ্চন অভিনয় কর, করলাম। পরে রইল একটা সিন, গিয়ে বগলের ধারে দাঁড়াতে যাব, হিরোর পাশে বুকে বড় বড় করে নাম ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। খারাপ লাগে জানেন। আর এই যে জিৎ, কি কপাল, দেখবেন কত ফ্যান জিতের, আর মহিলা ফ্যানে ভর্তি, মানে একেবারে টেবিল ফ্যান থেকে এক্সস্ট ফ্যান সব আছে। দেখবেন কিরকম করবে জিতকে দেখলে, জিৎ 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 জিৎ, যেন পেটের কৃমি মাথায় উঠে গেছে।
আমি বলেছি জিৎ ক্ষতি হচ্ছে কিন্তু। বলো কেন, তুই কি আমায় হিংসে করিস? না যা যা, তোকে কি হিংসে করবো রে? তোকে দেখলে পেটের কৃমি মাথায় উঠে যায়, আমায় দেখলে কৃমি জায়গা দিয়ে বেরিয়ে যায়। আর ও যদি জিত হয় আমিও ইন্দ্রজিৎ। কি সব করে মাঝে মাঝে পেটে বেশি ফেসি কি বলে, কি যে বলে, সিক্স প্যাক। ওটা সিক্স প্যাক মনে হয় তো এই রাস্তায় একদম 6টা বাম্পার উঁচু হয়ে আছে। আমার দেখুন নো প্যাক। ক্ষমতাটাকে চলুক তো আমার সঙ্গে সুন্দরবন, দেখি বাঘটাকে খায়। নিয়েও গেছিলাম সুন্দরবন, গহন জঙ্গল, কেউ কোথাও নেই, শুধু আমি আর জিৎ খাঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে একটি কুঁদো বাঘ এসে শুধু ডেকেছে, ব্যাস জিতের যে অবস্থা আমারও তাই অবস্থা, হাঁটু ফাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি সোজা গিয়ে বাঘকে বললাম, স্যার আমায় ছেড়ে দিন স্যার, স্যার আমি বাপ মায়ের এক সন্তান, গরিবের ছেলে, স্যার আমায় ছেড়ে দিন। আমায় চিবিয়ে মালপত্র কিচ্ছু পাবেন না স্যার, আমসি চিবিয়ে লাভ হবে না স্যার, আপনি জিতকে খান স্যার, মাংসর দোকান আছে স্যার, হোল ফ্যামিলি 7 দিন ধরে ওকে নিয়ে পিকনিক করুন স্যার, আমায় ছেড়ে দিন। বাঘের কি মনে হলো, বাঘ আমায় বললো ঠিক আছে যা, তোকে খাবো না। হ্যালো, আপনি আমায় খাবেন না স্যার, তাহলে বাড়ি যাই। বলো দাঁড়া। খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন? বলো ভয় নেই, জিতকে খাবো আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো। আমি টুথপিক, এটা কোনোদিন ভাবা যায়? তবে জানেন এখন আর বোধহয় নিজের ছবি নিজেও দেখি না। একটা সিনেমা করেছিলাম, আপনারা দেখেছিলেন হয়তো, সেই সিনেমাটায় এত মার খেয়েছিলাম না, চোরেরাও মার খায় না। ছবিটার নাম লে হালুয়া লে, দেখেছিলেন না? কি মার মারছে, যে পাচ্ছে হাতের কাছে মারছে। শুটিংয়ে গেছি, বলছি আজকে দাদা কি শুটিং, কি সিন আছে? বলে দাদা মার খাওয়া। পরের দিন গেলাম, গিয়ে বললাম ও দাদা আজকে কি সিন আছে? বললো দাদা মার খাওয়া। থার্ড দিন গেছি, গিয়ে বলছি ভাই আজ কি সিন? বলছে দাদা মার খাওয়া। ভাবলাম এই কি হচ্ছে, দেখলাম পাশে বসেছিল ডিরেক্টর রাজা চন্দ, ওই ছবির ডিরেক্টর। আমি ডিরেক্টরকে গিয়ে বললাম মার 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 আমায় মার। ডিরেক্টর বললো কি হলো ভাই, গরম হয়ে গেলি কেন? এটা কি ছবি হচ্ছে রে, যে পাচ্ছে আমায় মারছে, এটা কি সিনেমা হচ্ছে? পাশে বসেছিল স্ক্রিপ্ট রাইটার NK সলিল। ও বললো ভাই রাগ করিস না, আমি তো একটা ভালো ডায়লগ লিখে দিচ্ছি, সেই ডায়লগটা বলবি, দেখবি হিরো তোর কি হিট হবে রে, সবাই মিলে মারছে। আপনারা যারা সিনেমাটা দেখেছেন তাদের যদি মনে থাকে, দেখবেন সবাই আমায় পাগল বলছে আর মারছে, পাগল 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 বলছে মারছে। মার খেতে খেতে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি একদিক ছেড়ে গেছে, চোখের তলায় কালি। মার খেতে খেতে না পালাতে এক জায়গায় গিয়ে না আমি দাঁড়িয়ে পড়ি। তারপর ঘুরে ওই ডায়লগটা বলি, পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর গুষ্টি পাগল। কি ভেবেছিস কি রে তোরা আমায়? আমি কি পঞ্চানন মন্দিরের ঘন্টা নাকি যে শেষে বাজিয়ে দিয়ে চলে যাবি? হাততালি কোথায়? থ্যাংক ইউ। কেন আমি আপনার সাথে গান গাইবো? একটু আগে আপনি আমার হাসি ব্যঙ্গ করছিলেন, আপনার হাসি? যে খলনায়ক খলনায়িকারা হিহা হা হা করে হাসে। না আপনারা আপনার হাসি তো আমি কখনো ব্যঙ্গ করিনি। শুনুন, মঙ্গলকোটের লোকেরাও এখন বুঝে গেছে যে মেগা সিরিয়ালে যখনই খলনায়িকা আপনার মতো রাধারানীরা করে হাসে, তখন ওই হাসির গমকে সিরিয়ালের টিআরপি চচ্চর করে উপরে ওঠে। আর আপনাদের মতো অভিনেত্রীরা আছে বলেই আজকে মা মাসি কাকিমা বোনেরা দাদারা ভাইরা আপনাদের এত ভালোবাসে, এত ভালোবাসা দেয় বলেই আজকে আপনাকে এইখানে ডেকেছে। একবার শ্রীময় চট্টরাজের জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ। আমার এত হিরো, আমার এত বন্ধু থাকতে লাস্টে আমাকে কাঞ্চন মল্লিকের সাথে গাইতে হবে। কি গান গাইবেন আপনি? প্রেমের গান ছাড়া আমি গাইবো না আপনার সাথে কিছু, কারণ এখানে পুরো প্রেম পরিবেশ। তাই নাকি? একদম। হ্যাঁ, আমি আবার প্রেমের গান গাইলে প্রেম যে চলে যায় লিপিয়ারে ফেরত আসে। ধরুন এই প্রেমের জাতীয় সঙ্গীত, ভাই সরে যাও, আমি তো হিরোর মতো ইয়ে করতে না।
আছো সেই আমারে Love you all! Thank you so much. সত্যি সন্দীপনকে দেখেও ভাল লাগে। আমিও আমি অ্যাঙ্কারিং দিয়ে শুরু করেছি। সবারই একটা প্রথম দিন থাকে। আমি সন্দীপনের বোধহয় প্রথম দিন প্রথম শো থেকে আছি। ওকে দেখেছি কিভাবে একটা ছোট্ট গাছ আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তার নাম সন্দীপন। আজকে সন্দীপন কার সঙ্গে না প্রোগ্রাম করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, কাদের সঙ্গে নয়। অল দ্য বেস্ট, অল দ্য ভেরি বেস্ট অফ লাক টু সন্দীপন। আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শুধু যাওয়ার আগে একটাই কথা বলবো, এনাদের আশীর্বাদ করবেন। এরা নবীন প্রজন্ম, আপনাদের জন্য অভিনয় করে আপনাদের মনোরঞ্জন করতে চায়। এদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর একটাই কথা বলবো, এই মঙ্গল ক্ষেত্রে যাওয়ার আগে আপনাদের কাছে আবার ফিরে আসবো, তাই সুরে সুরে একটুখানি বলে দিয়ে যাই। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर और सुई सी लगे तुम्हें जीवन के ये नगर हम तुम यूं ही बुलाते रहना कभी